brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। নমস্কার, একটা জি 24 ঘন্টা 3:03 খবর নিয়ে আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। শুরুতেই বলবো, রাজনীতির ভাঙাগড়া যখন চলছে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ঋতব্রত শিবিরের দেখা কেন, ঠিক কি বিষয় আপডেট দেব। আর আমি সব্যসাচীর পর যে আপডেট দেব, প্রধানমন্ত্রীর সঙ্গে কেন দেখা কাদের, ব্রেকফাস্ট পলিটিক্স, তারপর সৈকত। আর আমি আপনাদেরকে জানাবো, টুলু মণ্ডলের যে বিশাল দুর্নীতির সাম্রাজ্য তৈরি হয়েছিল, এই তোলাবাজির খবর কি মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মুখ্যমন্ত্রী জানতেন? জানাবো আপনাদের। তবে শুরুতে যেমনটা বলছিলাম যে রাজনীতির ভাঙাগড়া চলছেই, ভাঙছে গড়ছে, একদিকে ভাঙছে তা অন্যদিকে আবার তৈরি হচ্ছে। যেমন দেখুন না, দিন তিনেক আগে আচমকা নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন বিদ্রোহী তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ঋতব্রত শিবিরের বিধায়কদের। আজই দুপুর 2:30টার সময় নির্ধারিত সময় ছিল, যে সময়ের মধ্যেই কিন্তু যেমনটা খবর পাচ্ছি আমরা, একাধিক নেতারা চলে গিয়েছেন। এখনো পর্যন্ত যা খবর, 13 জন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ 13 জন তারা কিন্তু চলে গিয়েছেন। তার মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছেন, মুখ্য সচেতক আখরুজ্জামান রয়েছেন, অরূপ রায় রয়েছেন, সন্দীপন সাহা রয়েছেন, মোট 13 জন বিধায়ক নবান্নে গিয়েছেন। যেটা কারণ এখনো পর্যন্ত সামনে আসছে, এসআইআর এর পরে যারা অ্যাডজুডিকেটেড তাদের তালিকা নিয়ে একটা পুনর্বিবেচনার দাবি তারা রাখবেন বলে এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি। আমাদের এসআইআরে যে নাম বাদ গেছে সেই সংক্রান্ত একটা আলোচনা আছে, উনি সময় দিয়েছেন, আমরা সেই কারণে যাচ্ছি। আমরা এখন স্টার্ট না করলে দেরি হয়ে যাবে। মানে সংখ্যালঘু আমরা ফিরে এসে সবটা বলবো। এই 27 লক্ষ লোকের নাম আজকে আর্যসে পেন্ডিং আছে। এই নামগুলো যাতে অবিলম্বে তারা মানে ভোটার তালিকায় স্থান পায়, ট্রাইব্যুনাল বাড়িয়ে তার সুরাহার জন্য অনেকগুলো দাবি নিয়ে যাচ্ছি। আমরা এসে আপনাদের টোটাল এটা দিয়ে দেবো, কী কী ইস্যু নিয়ে আমরা ডেপুটেশন দিচ্ছি। এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে আমরা জানার চেষ্টা করি। কথা বলি, আমাদের সঙ্গে কমলক্ষ রয়েছেন, আমাদের প্রতিনিধি। কমলক্ষ, এখনো পর্যন্ত কি খবর? প্রথমত তো এসআইআর তালিকা নিয়ে আলোচনা হবে, সেটা তো বুঝতেই পারছি। সে সঙ্গে যেমনটা আখরুজ্জামান উল্লেখ করছিলেন যে আরো একাধিক বিষয় নিয়ে তাদের কথা হবে আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে। তোমার কাছে কি খবর রয়েছে? দেখো, খুব স্পষ্টতই ঘোষিত এজেন্ডা যেটা, তা হলো এসআইআর এর পরে বিবেচনাধীন তালিকায় থাকা যে 27 লক্ষ ভোটারের আবেদন, সেই আবেদনের দ্রুত নিষ্পত্তি এবং জেলায় জেলায় ট্রাইব্যুনাল চালুর দাবি নিয়ে আজকে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যেই বৈঠক শুরু হয়েছে। সেই বৈঠকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচেতক আখরুজ্জামান সহ অরূপ রায়, সন্দীপন সাহা সহ মোট 13 জনের প্রতিনিধি দল তারা এই মুহূর্তে বৈঠক করছেন এবং বিবেচনাধীন তালিকায় যাতে থাকা প্রতিটি ভোটারের নাম যাতে সুনিশ্চিতভাবে ভোটার তালিকায় ওঠে, আর সেই কারণেই কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে তারা অনুরোধ করবেন, তেমনটাই তারা জানিয়েছিলেন। 10 দিন আগে তারা সময় চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে। আজকে সেই সময় বেলা 2:30টায় দেওয়া হয়েছিল। সেই 2:30টায় কিন্তু আমরা দেখি পরের পর বিধায়করা তারা বিধানসভা থেকে চলে আসেন। মূলত আমরা যেটা দেখেছি যে ভোটার তালিকায় এই যে নিবিড় সংশোধন, তাতে যে 90 লক্ষেরও বেশি নাম বাদ পড়েছিল, তার মধ্যে 27 লক্ষ নাম ফের তোলার জন্য আবেদন করেছেন তারা। তবে অবশ্য গতকাল মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে কিন্তু এই বিষয়ে একেবারে স্পষ্ট জানিয়েছিলেন যে 27 লক্ষ এসআইআর বিবেচনাধীন তালিকায় যারা ছিলেন তার মধ্যে 7 লক্ষ সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেছেন, 20 লক্ষ লোক কিন্তু আবেদনই করেননি। সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু তিনি বলছেন যে ট্রাইব্যুনালে যদি কোনো আবেদনকারী কোথাও ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন তারা কিন্তু সামাজিক প্রকল্প থেকে বঞ্চিত হবেন না, তেমনটাও কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন। মূলত এই ট্রাইব্যুনাল জেলায় জেলায় চালু করা, যেটা দ্রুততার সঙ্গে সেই কাজ করা এবং এই বিচারাধীন যারা রয়েছেন তাদের ভোটার তালিকায় নাম তোলা নিয়ে দ্রুত যাতে নিষ্পত্তি হয়, সেই আবেদন আজকে মুখ্যমন্ত্রীর কাছে এই বিধায়করা করতে চলেছেন। ধন্যবাদ কমলক্ষ, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বৈঠক শেষে ঠিক কি কি বেরিয়ে আসে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আরেকদিকে যেমন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন ঋত শিবিরের লোকজন, তেমনি এনসিপিআই তারা বৈঠক করছেন কার সাথে? না, প্রধানমন্ত্রীর সাথে। বৈঠক নয়, বলা ভালো ব্রেকফাস্ট। আজকে নবগঠিত সাংসদ যারা, বিশেষ করে এনসিপিআই, তারা প্রধানমন্ত্রীর বাড়িতে যান, সেখানে গিয়ে ব্রেকফাস্ট সারেন এবং ব্রেকফাস্ট থেকে বেরিয়ে এসে তারা বলেন, কেউ বলছেন যোগা করার কথা বলেছেন, কেউ বলছেন ভালো ডেভেলপমেন্টের কথা বলেছেন, কিন্তু রাজনৈতিক মহলের হাওয়া
যে চলতি বাদল অধিবেশনের পরে একটা স্পেশাল সেশন আনার কথা ভাবা হচ্ছে, একটা বিশেষ সংসদীয় অধিবেশন, যে অধিবেশনে ডিলিমিটেশন বিল আনার ভাবনা চিন্তা রয়েছে। অঙ্ক খুঁজছে নরেন্দ্র মোদী সরকার এবং সেখানে কাদের কি কারণে প্রয়োজন তা নিয়ে জোর জল্পনা। বেরিয়ে কে কি বললেন আগে শোনাই। উনি বারবারই বলেছেন যে একটা খুব উৎসাহব্যঞ্জক কথা বলেছেন, 40 বছর অতিক্রম করলেই অল শুড টেক কেয়ার অফ দেয়ার হেলথ। কজন যোগা করে এর মধ্যে হাত তুলতে বলেছে। সুতরাং হি ওয়াজ ইন এ ভেরি জোভিয়াস মুড। না, আমরা এনসিপিআই, এনডিএ এর বিষয় তো নেই। এনসিপিআই সাংসদদেরকে ডেকেছিলেন, এনসিপিআই হয়ে আমরা গিয়েছিলাম, সেখানে এনসিপিআই এর হয়ে আমরা বলছি। কে সমর্থন করছে কে করছে না এটা আমরা বলতে পারবো না। আমরা সমর্থন করছি না, আমরা এনসিপিআই আছি, এনসিপিআই এ থাকবো এবং আগামী দিনে আমরা আমাদের সিদ্ধান্ত নেব। আমরা 3 জন মুর্শিদাবাদ থেকে নির্বাচিত প্রতিনিধি, মাইনরিটি কমিউনিটির আমরা এখানে রিপ্রেজেন্ট করছি মুসলিম সম্প্রদায়ের। সুতরাং এমন কোনো সিদ্ধান্ত ভারত সরকার যদি নেয় তাহলে সেখানে আমাদের আপত্তি আছে। ভালোভাবে কথা বলেছেন এবং প্রত্যেকের সঙ্গে গল্প করেছেন চায়ের জায়গায় বসে, এবং প্রত্যেককে বলেছে যে আপনাদের কন্ট্রিবিউশন চাই এবং আপনারা আপনাদের যে উন্নয়নের কথা ভাবছেন কিভাবে করছেন, তাতে আমাদের সব এমপিরাই ছিল এবং নাড্ডাজি ছিল, নীতিন নবীনজি ছিল। খুব ভালো। উনি বললেন যে আপনারা ভালো করে কাজ করুন, আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে দেশকে আগে নিয়ে যাওয়া, দেশের জন্য কাজ করা। আমি অত্যন্ত সাধারণভাবে জীবনে বড় হয়েছি এবং সেইভাবেই জীবনে এগিয়ে যাচ্ছি। আমি চাইবো আমার যারা নতুন এমপিরা সবাই এসছেন তারা সবাই সেই পথেই চলবেন এবং দেশের দিকে তাকিয়ে দেশকে আরো আগিয়ে নিয়ে যাবেন। টুলু মণ্ডল তার যে এই যে বিরাট সম্পত্তি, তার এত সাম্রাজ্য, এত তোলাবাজি, এসব কি মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? অনেকে অভিযোগ করেছেন টুলু মণ্ডলের এত বারবারন্ত নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। সে তো আলাদা রাজনৈতিক অভিযোগ, পাল্টা অভিযোগ রয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন এত তোলাবাজি হতো তিনি জানতেন না। এই অভিযোগ যখন সামনে আসছে তখন বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল বিধায়ক। মুখ্য সচিবের মাধ্যমে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন, দাবি করেছেন কান্দির প্রাক্তন তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতেন টুলুর তোলাবাজির কথা, এমনটাই দাবি প্রাক্তন তৃণমূল বিধায়ক অপূর্বর। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেলা সফরে গেছিলেন, ওনার সাথে দিদেন চিফ সেক্রেটারিও গেছিলেন। আমি চিফ সেক্রেটারিকে, দিদেন চিফ সেক্রেটারিকে কিন্তু আমি ঘটনাটা বলি, এটা মুখ্যমন্ত্রীর কাছে একটু কানে তুলে ধরুন, নইলে এখানে আমাদের অসুবিধা হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই তার কোনো সদুত্তর পাইনি। আপনি বিশ্বাস করেন যে উনি জানিয়েও ছিলেন? অবশ্যই, উনি জানাবেন না এটা হতে পারে না। আমি আমাদের অরিজিনাল পার্টি অফিস কামাক স্ট্রিট, আমি সেখানেও জানিয়েছিলাম। হ্যাঁ, নিশ্চিতভাবে চার্টার্ড বিমানে ঘোড়া মানুষটাকে পাওয়া যায়নি, ফোনেও পাইনি। যে তোলাটা তুলতো, টাকাটা অতিরিক্ত নিত, সেগুলো কিন্তু আর বন্ধ হয়নি। আমি পরিবহন ব্যবসাদারদের বললাম, দেখো ভাই, আমার আর কিছু করার নাই। ক্যামাক স্ট্রিট কেন চুপ করেছিল সেই সময়? সবকিছু জেনেও ক্যামাক স্ট্রিট কেন চুপ করেছিল কি মনে হয়? কারণ ওটাই তো পার্টি অফিস, ওখান থেকেই তো সব হতো, ওখান থেকেই তো সবকিছু পরিচালনা হতো। মানে চুপ করে থাকার কারণ কি? এই সমস্যাটা কেন মেটানোর চেষ্টা করা হলো? আমি যদি অংশীদারিত্ব থাকে, আমার যদি লভ্যাংশ থাকে কোথাও, তাহলে তো চুপ করে না থাকলে তো চার্টার্ড বিমানে ঘোরা যেত না। আমি জেলা সভাপতি থাকাকালীন এই লাস্ট নির্বাচনে যতগুলো প্রোগ্রাম হয়েছে, সাধারণ কর্মীদের পয়সা নিয়ে আমাদের নেতৃত্বটা আমরা খরচ করে করেছি। আমরা কিন্তু এই লভ্যাংশের কোনো টাকা পাইনি। আমরা চার্টার্ড বিমান, কারণ এমনি বিমানে যেতেই যাওয়ার পয়সা নাই। আমি যে বিষয়গুলো বলছি তিনি এগুলো সব অবহিত আছেন। এখন সদিচ্ছা, মুখ্যমন্ত্রী তার জিরো টলারেন্স। আপনি বললেন যে বর্তমান মুখ্যমন্ত্রী তিনি সদিচ্ছা পোষণ করেছেন এবং তাই জন্যই কার্যত কিন্তু এই এত বড় বিষয়টা সামনে এসছে। কিন্তু এখানেই আমার প্রশ্ন, প্রাক্তন মুখ্যমন্ত্রী কি সেই সদিচ্ছাটা পোষণ করতে পারতেন না? একজন শৃঙ্খলাপরায়ণ কর্মী হিসাবে ইনফরমেশনটা পৌঁছে দেওয়া, কিন্তু তারপরে সেই সদিচ্ছাটা আমরা দেখিনি। আমি যদি চোখ বুজে থাকি
তাহলে তো আমার কিছু করার নাই। আমি যদি অন্ধ ধৃতরাষ্ট্র হই তাহলে আমার যা করার আমি তো তা করবই। ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে বাংলার মানুষের কাছে চোখ খুলে দেওয়ার জন্যে। শাসক বিরোধী শিবির কে কি বলছেন এ প্রসঙ্গে চলুন শুনুন। বালিশ শিবিরে যারা গেছে বেইমানি করে বিশ্বাসঘাতকতা করে ছিল কংগ্রেসে, এলো তৃণমূলে, তারপরে দাঁড়ালো এখানে, তারপরে মমতা ব্যানার্জির ছবি নিয়ে জিতলো। আর যদি এই কথাটাই সত্যি হবে তাহলে মমতা ব্যানার্জির ছবি নিয়ে যখন জিতলো তখন এই কথাটা মনে ছিল না। আজকে বলছে মানে এটা বুঝতে পারছেন না এটা কারা বলাচ্ছে? এটা তো বিজেপির কথাই, ওর হিজ মাস্টার ভয়েস উনি বলছেন। আর ওনার কি বিশ্বাসযোগ্যতা আছে? ওনার কথার কোনো ভিত্তিহীন অভিযোগের কোনো বিশ্বাসযোগ্যতা আছে? কোনো বিশ্বাসযোগ্যতা নেই, ফালতু কথা। এটাই তো তৃণমূলটা তো চলেইছে এরকম ভাবে একটা প্রাইভেট কোম্পানির মতন। শুধুমাত্র ক্যামাক্সিতে লভ্যাংশ পৌঁছেছে বলে পাল্লা ঝেড়ে দিলে হবে না। যে বা যারা এই পদ্ধতির সঙ্গে যুক্ত ছিলেন, শেখ নাজিবুদ্দিন এবং মোহাম্মদ মিনার, তারপরে প্রায় অন্তত 30 জনের নাম উঠে এসেছে। দলমত ধর্ম নির্বিশেষে যিনি অপরাধ করবেন তাকে আইন আমলে আসতে হবে। স্টেট বা রাজ্য সরকার কোনো রকম ভাবে কোন রকম পলিটিক্যাল প্রোটেকশন দেবে না কাউকে। এটাই তো হওয়া উচিত, এটাই তো গুড গভর্নেন্স। নকল ডিসিআর চক্রের মাধ্যমে যেভাবে টুলু মণ্ডল একটা সাম্রাজ্য তৈরি করেছিল, যেমন দুর্নীতির সাম্রাজ্য, সেই দুর্নীতির সাম্রাজ্য যাতে আগামী দিনে তৈরি না হয় তার জন্য কিন্তু এবার তৎপর প্রশাসন। নকল ডিসিআর রুখতে তৎপর বীরভূম জেলা প্রশাসন। এবার থেকে অনলাইনে ডিসিআর দেওয়া হবে। কোন ডাম্পার কত পাথর নিয়ে যাচ্ছে সে সমস্ত তথ্য দিতে হবে পোর্টালে, সেগুলো এন্ট্রি করতে হবে। লরি ডাম্পারের নাম্বার সহ তথ্য নথিভুক্ত করতে হবে অনলাইনে পোর্টালে। বারকোড সহ দেওয়া হবে চালানের প্রিন্ট আউট। মানে কোনো জায়গাতে আর যাতে দুর্নীতি না হয় সেই জায়গাতেই কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে এই ব্যবস্থা করা হচ্ছে। কোন ডাম্পার কত ডাম্পার যাচ্ছে, সেই ডাম্পারে কত পাথর যাচ্ছে, সব ডিটেল দিতে হবে কিন্তু এই পোর্টালে। এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন আমাদের সঙ্গে প্রসেনজিৎ মালাকার রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, কি খবর পাওয়া যাচ্ছে? বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে এই নকল ডিসিআরের চক্র যাতে আর আগামী দিনে না থাকে তার জন্য কি কি ব্যবস্থাপনা? দেখো, একেবারেই বলছি তোমাকে যে রীতিমতো সম্প্রতি কয়েকদিন ধরেই ডিসিআর নিয়ে প্রশ্নের মুখে কিন্তু জেলা প্রশাসনকে পড়তে হয়েছে। তার কারণ এই ডুপ্লিকেট ডিসিআর, তার পাশাপাশি টুলু মণ্ডলের নাম আসা, পাথর ব্যবসায়ী, এত কোটি কোটি টাকার সম্পত্তি, এই সমস্ত প্রশ্নের পরে ডিসিআরকে দুর্নীতি মুক্ত করার একেবারে একটা প্রচেষ্টা করা হলো কিন্তু বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে। পাশাপাশি কড়া পদক্ষেপও বলা যায়, কারণ এবার কিন্তু ডিসিআরকে একেবারে ডিজিটালাইজেশন করা হচ্ছে। তার মানে অর্থাৎ কত গাড়িতে পাথর লোড রয়েছে, গাড়ির নাম্বার সহ প্রথমে পোর্টাল আপলোড করা হবে। তার পাশাপাশি একেবারে বলা যেতে পারে স্ক্যানার সহ এই ডিসিআর দেওয়া হবে, যেখানে সমস্ত ডিটেলসে পাওয়া যাবে। অর্থাৎ কোনোভাবেই যাতে কোনো গাড়ি ডুপ্লিকেট ডিসিআর ব্যবহার করতে না পারে, অর্থাৎ জেলা প্রশাসনের তথ্যের বাইরে যাতে কোনো গাড়ি না বেরোয়, এবং পাশাপাশি রাজস্বর ফাঁকি যাতে কেউ না দিতে পারে, সে কারণে কিন্তু কড়া পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে, যে আজ থেকে ইতিমধ্যেই শুরু হয়েছে। ফলে এর পরবর্তী পদক্ষেপে আদতেও এই ডুপ্লিকেট ডিসিআরকে নির্মূল করা যাবে কি যাবে না সেটা তো অবশ্যই সময় বলবে। কিন্তু প্রশাসনের এই কড়া পদক্ষেপে যে কিছুটা হলেও এই মুহূর্তে দাঁড়িয়ে ডুপ্লিকেট ডিসিআরের যে রমরমা বলা যেতে পারে, বিভিন্ন গাড়ি প্রশাসন আগেই ধরেছে, ফাইন করেছে, কিন্তু সেটা বন্ধ করা সম্ভব হচ্ছিল না, সে জায়গায় দাঁড়িয়ে কতটা উন্নতি হয় সেটাই কিন্তু এখন সব থেকে বড় দেখার বিষয়। নজর থাকবে আমাদের সেদিকে। প্রসেনজিৎ, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আর এদিকে যে বিষয়টা হচ্ছে, টুলু মণ্ডল তো প্রচুর বীরভূম জুড়ে ব্রিজ তৈরি করেছিল, তার মধ্যে ময়ূরাক্ষীর নদীর ওপরে হিউম ব্রিজের অবস্থা দেখায়, বৃষ্টিতে জলে ধুয়ে চলে গেল। আর ভাবুন, এই ব্রিজ যদি কোনো লরি পারাপার করতো 200 টাকা করে দিতে হতো সেই লরিকে, আর সেই ব্রিজ একেবারে বৃষ্টিতে ভেসে চলে গেল। এরকম বীরভূম জুড়ে প্রচুর টুলুর সংস্থার তৈরি ব্রিজ আছে। কি অবস্থা ব্রিজগুলোর, ভবিষ্যতে বা কী হবে তা নিয়ে কিন্তু বড়সড় প্রশ্ন তুলে দিচ্ছে এই টুলুর তৈরি করা ব্রিজ।
আর এদিকে থানায় তলব করা হয়েছে কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ককে জমি দখলের অভিযোগ আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে। জমি দুর্নীতি, দেবোত্তর সম্পত্তিও দখলের অভিযোগ রয়েছে বিধায়কের বিরুদ্ধে। সেচ দফতরের জমি দখল করে স্কুল তৈরির অভিযোগ থানায় হাজিরা রতুয়ার তৃণমূল বিধায়কের। থানায় তলব কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ককে জমি দখলের অভিযোগ আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে। জমি দুর্নীতি তো আছেই, এমনকি দেবোত্তর সম্পত্তিও দখলের অভিযোগ রয়েছে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। সেচ দফতরের জমি দখল করে স্কুল তৈরির অভিযোগ থানায় হাজিরা রতুয়ার তৃণমূল বিধায়কের। একটা সমস্যা ছিল জমি সংক্রান্ত, সে সমস্যা নিয়ে আমাকে ডাকা হয়েছিল এখানে। ওনারা জিজ্ঞাসা করেছেন, আমি তার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করছি। ওনাদের সাথে যা আলোচনা ছিল, ওনারা যা জিজ্ঞাসা করেছেন তার উত্তর আমি দিয়েছি। কাগজপত্র দিয়েছেন সেই সংক্রান্ত নথি কিছু দেখতে চেয়েছেন, যা ওখানে যা আলোচনা ওনাদের ছিল, ওনারা যেভাবে আলোচনা করেছেন তার উত্তর যথারীতি দেওয়ার চেষ্টা করেছি। রণজয় রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। রণজয়, ঠিক কি অভিযোগ, কোন অভিযোগের প্রেক্ষিতে থানায় তলব করা হলো তৃণমূল বিধায়ককে? প্রথমে বলে রাখি, 2011 সালের জেলা সেচ দপ্তরে একটি জমি রয়েছে। এই জমি লিজ নেওয়ার অভিযোগ রয়েছে আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে। সেই লিজ দেওয়া জমি পরবর্তীকালে নিজের দখলে তিনি করে নেন, এমনটা অভিযোগ তোলা হয় আরএসপি দলের পক্ষ থেকে। এবং সেখানে প্রথমে দলীয় কার্যালয়, পরবর্তীকালে সেই লিজ দেওয়ার জমিতে দখল করে সেখানে একটি কমার্শিয়াল বিল্ডিং তৈরি করেছেন, যেখানে এডুকেশন সিস্টেম মানে পড়াশোনা একটি স্কুল খুলেছেন। এইখানে এই বিষয়ে জমি দখল নিয়ে এই কাণ্ড কারখানা করার অভিযোগ তুলে আরএসপি দলের পক্ষ থেকে মালদার থানায় একটি অভিযোগ করা হয়, জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ করা হয়, পাশাপাশি রতুয়া থানায় একটি অভিযোগ করা হয়। তারই তদন্ত করতে এবং তারই কাগজপত্র দেখতে এই আব্দুর রহিম বক্সি জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং মালতীপুর বিধানসভার তিনি বিধায়ক, তাকে তলব করে রতুয়া থানার পুলিশ এবং তিনি সেখানে সরজমিনে। রণজয়ের সঙ্গে থাকো। এদিকে সরকারি ঘর পেয়েও টালির চালে দিন যাপন করতে হচ্ছে। মালদার ছবি, মালদায় আবাস যোজনায় ভুতুরে বাড়ি। অভিযোগ, আবাস যোজনায় খাতায় কলমে ঘর পেলেও ঘর কিন্তু আদতে তিনি পাননি। মালদার ইংরেজ বাজারে 23 নম্বর ওয়ার্ডের ঘটনা। অভিযোগ, বিডিও অফিস থেকে ঘরের জন্য পরিদর্শন করে গিয়েছিল, কিন্তু আবাস যোজনায় ঘর তো পাওয়াই যায়নি, মেলেনি 1 টাকাও। ভাঙা চোরা টালির বাড়িতেই দিন কাটাচ্ছে শ্রমিক পরিবার। গত বিধানসভা ভোটের আগে বাড়ির জন্য আবেদন করেছিলেন, এমনটাই তিনি জানিয়েছেন। কাউন্সিলর অফিস থেকে বলা হয়েছিল আমি ঘর পেয়ে গিয়েছি, এমনটাই দাবি করছেন ভুক্তভোগী শ্রীকান্ত মণ্ডল। 2021-এ আমাদের আবেদন করা হয়েছে। 2026-এ যখন বাড়ি মানে আমাদের কাউন্সিলর সুজিত শাহ ওই আবার সব কিছু ডকুমেন্টস নিয়ে গেল, জমা নিয়ে যাওয়ার পর তারপরে বলছে কি আপনার বাড়ি পেয়ে গেছেন। ওখানে আমি বলছি কী করে বাড়ি পেয়েছি, আমি তো বাড়ি পেলাম না, তো কী করে বাড়ি পেলাম? বলে না, আপনার রং করা বাড়ি দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা যেহেতু অনলাইনের ব্যাপার, আর কিভাবে হয়েছে উনি ঘর পাননি অথচ বেনিফিশিয়ারি বেনিফিটেড দেখাচ্ছে, এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না। এই জন্য আমি বলেছিলাম আপনারা চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনি এই ওয়ার্ডে যারা আধিকারিক রয়েছেন দায়িত্বে তাদের সঙ্গে যোগাযোগ করুন। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। brought to you by MDH Masala।